পড়বো। আজকে আমরা বাস্তুতন্ত্র সম্পর্কে পড়বো, নেক্সট দিন আমরা পিরামিড সম্পর্কে পড়বো। যদিও ইউটিউবের ক্লাসে তোমরা অনেকেই ছিলে, নতুন ব্যাচের পুরনো ব্যাচেরও ছিলে, সে সময়ও একবার করেছি, সেটা নোটসও দেখবে ওই গ্রুপে ছিল। হ্যাঁ, দেন আবারও আমাদের করছি পেড গ্রুপে। তো আরও ডিটেলসে আর আমরা স্যার, এখানে করবো। হ্যাঁ বলো। বলছি স্যার, পিডিএফ গ্রুপটাতে তো আর তো কি কেউ কি বাকি আছে জয়েন করা? কি জানি, আমি তো দেখিনি কতজন কি জয়েন করেছে। সংখ্যাটা মনে আছে তোমার কতজন আছে? সংখ্যাটা মনে হয় 72 73 এরকম দেখেছি। আচ্ছা, তাহলে তো এখনো প্রায় 100 জন বাকি আছে। বেশ, আমি ইয়ে করবো, আব- আমি পার্সোনালি সবাইকে অ্যাড করে নেবো। হুম, দিয়ে আবার স্যার পিডিএফগুলো দিয়ে গ্রুপে দেবো। বলছে যে পিডিএফটা দিন পিডিএফ গ্রুপে। মানে আমার মনে হয় একটা টেলিগ্রাম গ্রুপ করলে তোমাদের ভালো হয়, কারণ হোয়াটসঅ্যাপে কি বলতো, ধরো আমি আজকে গ্রুপ করে সব পিডিএফ দিলাম, কালকে যদি ধরো অভিজিৎ জয়েন করলো, অভিজিৎ কিন্তু আর পিডিএফ গুলো দেখতে পাবে না। টেলিগ্রামে একবার দেওয়া থাকলে পরে জয়েন করলেও দেখা যায় সেটা। টেলিগ্রামে এটাই একটা এবার বলবো। টেলিগ্রাম তো থাকে সবারই, মোটামুটি অনেকের টেলিগ্রাম থাকে না। তো দেখছি আমি একটা টেলিগ্রাম গ্রুপ করে ওখানে কতটা দিয়ে ভালো রাখবো, স্যার। তাহলে পরে জয়েন করলেও পাবে, মানে পরীক্ষার আগের দিন জয়েন করলেও সব পিডিএফ গুলো পেয়ে যাবে। ঠিক আছে, বেশ, আজকে আপাতত চলো ক্লাসটা করি, এমনিতেই অনেকটা দেরি হয়ে গেল আমার। বেশ, দেখো, তাহলে প্রথম আমরা বাস্তুতন্ত্র সম্পর্কে জানবো। দেখো, বাস্তু কথার অর্থ কি? বাস্তু কথার অর্থ হচ্ছে বসবাস, বসবাসের করার জায়গা বা বসবাসের স্থান। বাস্তুতন্ত্র অর্থাৎ আমরা জানি এই পৃথিবীতে প্রতিটা মানুষ, প্রতিটা প্রাণী তারা নির্দিষ্ট কোনো না কোনো জায়গায় বসবাস করছে, সেটাই তাদের বাস্তু। ঠিক আছে, যেমন বাঘ জঙ্গলে থাকে, মাছ জলে থাকে, মানুষ ডাঙায় থাকে, ঠিক সেরকম। আর এই যে কোন প্রাণী কোথায় বসবাস করে, তাদের যে বসবাসের স্থান, সেটাকে নিয়ে পড়াশোনা করা, সেটাকেই বলা হয় ইকোলজি। হ্যাঁ, ইকোলজি। দেখো, ইকোলজি কি না, বাস্তুবিদ্যা হলো জীবের অধ্যয়ন। ইংরেজিতে ইকোলজি বলা হচ্ছে, বাংলাতে বাস্তুবিদ্যা বলা হচ্ছে, দুটোই একই। জীবের অধ্যয়ন এবং কিভাবে তারা তাদের চারপাশের পরিবেশের সাথে যোগাযোগ করে এবং বসবাস করে তা নিয়ে অধ্যয়ন করার শাখা, সেটাকে ইকোলজি বলা হয়। একজন বাস্তুশাস্ত্রবিদ জীবিত প্রাণী, উদ্ভিদ এবং বাসস্থানের মধ্যে সম্পর্ক নিয়ে অধ্যয়ন করেন। মনে রাখবে একটা জিনিস, এই যে ইকোলজি বা বাস্তুবিজ্ঞান বা বাস্তুতন্ত্র, তার মধ্যে দুই থাকে, এটা নিয়ে অনেক সময় কনফিউশন হয়। জীবও থাকে, আবার জড়ও থাকে। জীব এবং জড় উভয়কে নিয়ে তৈরি হয় কি, বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্র তৈরি হয়, অর্থাৎ এই পৃথিবীতে জীব আছে, জড়ও আছে, সবাইকে নিয়ে তৈরি হচ্ছে বাস্তুতন্ত্র। শুধুমাত্র জীব নিয়ে গঠিত এই ধারণাটা কিন্তু রাখবে না। বেশ, দেখো, পাথরের উপরে যেমন কোনো শ্যাওলা যখন জন্মায়, সেটাকে নিয়ে পরীক্ষা করা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। হ্যাঁ, ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে প্রথম কিন্তু এই পরীক্ষাটা করা হয়। সেখানে নেকড়ের সংখ্যা নিয়েও অধ্যয়ন করা হয়। তো এই সব নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার পর জানা যায় যে একটা বাস্তুতন্ত্রের মধ্যে শুধুমাত্র জীবজ উপাদান থাকে না, তার মধ্যে জড়জ উপাদানও থাকে, অর্থাৎ জীব এবং জড় উভয় নিয়ে কিন্তু কোনো বাস্তুতন্ত্র গঠিত হয়। দেখো, ইকোলজি শব্দটি দুটো গ্রিক শব্দ থেকে এসেছে, একটা হচ্ছে ঐকস আর একটা হচ্ছে লগস, এটা মোটামুটি আমরা সবাই জানি, তাই তো। দেখো, ঐকস এবং লগস, তো এই যে ঐকস কথা, এই শব্দটা কি, গ্রিক শব্দ একটা ঐকস। এই ঐকস কথার অর্থ কি, গৃহ বা ঘর। আর লগস কথার অর্থ কি, লগস কথার অর্থ হচ্ছে জ্ঞান। তো গৃহ বা ঘর সম্পর্কে জ্ঞান, মানে তোমার ঘর কোথায়, তুমি কোথায় থাকো, সেই সম্পর্কে জ্ঞান বা সেই সব নিয়ে পড়াশোনা করা, সেটাকে একসাথে ইকোলজি বলা হচ্ছে। দেখো, মনে রাখো, এই যে ইকোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন, ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন আর্নেস্ট হেকেল। 1869 সালে প্রথম ইকোলজি কথাটি ব্যবহার করেন। হ্যাঁ, নেক্সট হচ্ছে ইকোসিস্টেম। ইকোসিস্টেম, এটাকে বাস্তুতন্ত্র বলা হচ্ছে। ইকোলজি হচ্ছে বাস্তুবিদ্যা, ইকোসিস্টেম হচ্ছে বাস্তুতন্ত্র। দেখো, কোন একটি পরিবেশের আজীবন এবং অজীব এবং জীব উপাদানসমূহের মধ্যে পারস্পরিক ক্রিয়া, এই জিনিসটাই যেটা তোমাদের বললাম, এখানে জীবও থাকবে আবার জড়ও থাকবে, প্রতিটা জড় উপাদান এবং জীব উপাদানের একসাথে পারস্পরিক ক্রিয়া, সেটাকে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র বলা হচ্ছে। তাদের আদান প্রদান ইত্যাদির মাধ্যমে পরিবেশের যে তন্ত্র গড়ে ওঠে তাকে বাস্তুতন্ত্র বলা হচ্ছে। যেমন কি, এই যে একটা ধরো ইট রয়েছে, ইটের ফাঁকে ধরো পিঁপড়েতে ডিম পেড়েছে, এবং পিঁপড়েতে এরকম ভাবে অসংখ্য পিঁপড়ে ইটের নিচে রয়েছে, তাদের আস্তানা করেছে, তাদের বাসা করেছে। হ্যাঁ, তো এই যে ইট, সেটা কি, সেটা জড় পদার্থ, সেটা জড় পদার্থ। আর এই যে পিঁপড়ে, তারা হচ্ছে জীব। তাহলে দেখো, জীব এবং জড় এই নিয়ে একটা বসতি অঞ্চল গড়ে উঠেছে, এটাকেই আমরা বাস্তুতন্ত্র বলছি। তাহলে বাস্তুতন্ত্রের মধ্যে ইটের মতো জড় বস্তুও থাকে, পিঁপড়ের মতো জীব 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 সম্প্রদায় থাকে। দেখো, অর্থাৎ বাস্তুতন্ত্র হলো একটা নির্দিষ্ট অঞ্চলের সমস্ত জীবন্ত জিনিসকে একটা নির্দিষ্ট অঞ্চল, অর্থাৎ ধরো একটা কোনো জঙ্গল,
সেই জঙ্গলের মধ্যে যে সমস্ত জীবন্ত জিনিস যেগুলো রয়েছে, উদ্ভিদ, প্রাণী, জীব, যেখানে জীবিত প্রাণীরা একে অপরের সাথে পার্শ্ববর্তী পরিবেশের সাথে যোগাযোগ করে, তাদেরকে বাস্তুতন্ত্রকে বলা যায় জীব এবং তাদের পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়ার একটা শৃঙ্খল। এই যে বাস্তুতন্ত্র, এটা দুই প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে ডাঙার বাস্তুতন্ত্র, যেখানে আমরা সবাই রয়েছি, আর একটা হচ্ছে জলের বাস্তুতন্ত্র, যেখানে মাছ থাকে বা জলজ প্রাণীরা থাকে। স্থলজ যে বাস্তুতন্ত্র সেটা 9 প্রকারের হয়ে থাকে। ঠিক আছে, দেখো যেমন কি আমাদের পাহাড়ের বাস্তুতন্ত্র, সামুদ্রিক অঞ্চলের বাস্তুতন্ত্র, ঠান্ডা মরুভূমির বাস্তুতন্ত্র, উষ্ণ মরুভূমির বাস্তুতন্ত্র, ক্রান্তীয় অঞ্চলের বাস্তুতন্ত্র, এরকম ভাবে একাধিক এর ভাগ রয়েছে। স্থলজ বাস্তুতন্ত্র অঞ্চল ভেদে বিভিন্ন রকমের হয়ে থাকে। দেখো এটি আবার বিভিন্ন প্রকারের হতে পারে, যেমন বনভূমির বাস্তুতন্ত্র, মরুভূমির বাস্তুতন্ত্র, জঙ্গলের বাস্তুতন্ত্র, সেরকম। আর জলজ বাস্তুতন্ত্র কি, এটাও আবার বিভিন্ন রকমের হয়, তবে মূলত দুটো ভাগে এটাকে ভাগ করা যায়। একটাকে বলা হয় স্থির জলের বাস্তুতন্ত্র, আর একটাকে বলা হয় চলমান জলের বাস্তুতন্ত্র। বলো কোনটাকে কি বলে, নাম বলো পুরনো স্টুডেন্টরা। স্থির জলের বাস্তুতন্ত্রকে কি বলা হয়? স্যার স্থির জলটা হচ্ছে যেমন পুকুর। হ্যাঁ সেটা বুঝলাম, মানে নামটা কি এটার মনে পড়ছে? লটিকা লেন্টিক করেছিলে? হ্যাঁ স্যার, ঠিক ঠিক। বলো কোনটা? স্যার স্থির জলেরটা লেন্টিক, আর ঠিক। বলো বলো সাকিব। স্থির জলেরটা লেন্টিক, প্রবাহমানটা হচ্ছে লোটিক। লটিক। প্রবাহমানটা লটিক। ব্লু প্ল্যাকটন প্রায় টু প্ল্যাকটন। একদম, বেশ। স্থির জল আর প্রবাহমান জল, তো এটাও আমরা পড়বে পরে। দেখো তো এই যে স্থির জলের বাস্তুতন্ত্র, স্থির জলের বাস্তুতন্ত্রকে লেন্টিক বাস্তুতন্ত্র বলা হয়, মনে রাখবে। যেমন পুকুর, হ্রদ, এইসবের মধ্যে যে বাস্তুতন্ত্রগুলো দেখা যায়। আর প্রবাহিত জলের যে বাস্তুতন্ত্র রয়েছে সেটাকে লটিক বাস্তুতন্ত্র বলা হয়, যেমন নদী, ঝর্ণা। এখান থেকে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ড্রেন। ড্রেনের জল, সেটার বাস্তুতন্ত্র কি হবে, লটিক না লেন্টিক? ড্রেন এটা তো প্লেন। প্রবাহিত হচ্ছে কি জলটা, হবে? লটিক লটিক হচ্ছে। হবে, কারণ ড্রেনের মধ্যে জল তো এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। ড্রেনের মধ্যে তো জলটা জমে থাকে না পুকুরের মতো। ঠিক আছে, মানে স্বাভাবিক ড্রেনের মধ্যে। হ্যাঁ, যে সমস্ত জায়গায় জলটা জমে রয়েছে, যেমন একটা পুকুরের মধ্যে, এরকম একটা পুকুর মানে এরকম একটা ভূমিখণ্ড, তার মধ্যে যে জলটা রয়েছে সেই জলটাই রয়েছে এর মধ্যে, এটা স্থির, এক জায়গাতেই রয়েছে জলটা, এটা হচ্ছে লেন্টিক। হ্যাঁ, আর যেমন নদী, প্রবাহমান নদী, যেমন গঙ্গা নদী, জল এইদিকে আসছে, এদিকে বয়ে গিয়ে সাগরে গিয়ে মিশছে, তো এটা হচ্ছে প্রবাহিত হচ্ছে জলটা সবসময়, সেটাকে বলা হচ্ছে লটিক বাস্তুতন্ত্র, এটা মাথায় রাখবে। যেমন ঝর্ণার জল, ঝর্ণা থেকে আমরা দেখেছি সিনেমাতে এরকম ভাবে জল পড়তে থাকে সবসময়, তো এটা হচ্ছে লটিক বাস্তুতন্ত্র। আচ্ছা, এরপর আসি বাস্তুতন্ত্রের উপাদান নিয়ে। টোটাল আমরা বাস্তুতন্ত্রের উপাদানকে দুটো ভাগে ভাগ করি, আমরা পড়লাম অজীব এবং সজীব উভয় নিয়ে বাস্তুতন্ত্র গঠিত। তো এর উপাদানও দুটো ভাগ, একটা হচ্ছে অজীব উপাদান, একটা হচ্ছে সজীব উপাদান বা জীবজ উপাদান। দেখো অজীব উপাদান, প্রাণহীন সকল উপাদানকে অজীব উপাদান বলা হয়। এর আবার একাধিক ভাগ রয়েছে, যেমন ভৌত উপাদান, রাসায়নিক উপাদান, এরকম। যেমন দেখো লবণ, মাটি, আলো, জীবের কোনো মৃতদেহ, এই সমস্ত কিছু অজীব উপাদানের মধ্যে পড়ে। অজীব উপাদান দুই প্রকারের হয়, যেমন অজৈব ভৌত উপাদান। অজৈব ভৌত উপাদান কোনগুলোকে বলবো? দেখো যেগুলোকে মানুষ সৃষ্টি করেনি, মনে রাখবে, মানুষ দ্বারা তৈরি হয়নি, মানুষ দ্বারা তৈরি হয়নি। তাহলে কে তৈরি করেছে? প্রকৃতি তৈরি করেছে। মানুষ দ্বারা তৈরি নয় যেগুলো, যেমন সূর্যের আলো, মাটি, তারপরে ধরো বৃষ্টিপাত, ভূমি, তুষারপাত, বজ্রপাত, মাটি, জল, আর্দ্রতা, বায়ু, উষ্ণতা, এই সমস্ত কিছু হচ্ছে ভৌত উপাদান। বেশিরভাগ সমস্ত প্রকারের আবহাওয়া জনিত যা কিছু রয়েছে সব ভৌত উপাদানের মধ্যে পড়ে। আর জৈব উপাদান কোনগুলো? বিভিন্ন প্রাণী বা বিভিন্ন উদ্ভিদ, তারা মারা যাওয়ার পর তাদের যে দেহাবশেষ সেটা আস্তে আস্তে পচতে থাকে, তাই তো বিভিন্ন বিয়োজকরা সেটাকে পচাতে থাকে, এটাকেই জৈব উপাদান হিসাবে ধরা হয়। দেখো জীবজ উপাদান, জীবজ উপাদান হচ্ছে আমাদের পরিবেশের সকল জীবন্ত অংশকে বাস্তুতন্ত্রের জীবজ উপাদানের মধ্যে পড়ে, যেমন মানুষ, গরু, ছাগল, পাখি, ব্যাঙ ইত্যাদি। হ্যাঁ, যেমন এর আবার বিভিন্ন ভাগ রয়েছে, যেমন উৎপাদক, খাদক আর বিয়োজক। খাদকের আবার একাধিক ভাগ রয়েছে। উৎপাদক কাদের বলবো? উৎপাদক কথাটার অর্থ হচ্ছে প্রোডিউসার, অর্থাৎ যারা প্রোডিউস করতে পারে, যারা উৎপাদন করতে পারে, অর্থাৎ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। এবার এটা এমন না যে তুমি নিজের খাবার তুমি নিজে রান্না করে খেতে পারো মানে তুমি উৎপাদক, সেরকম ব্যাপার নয়। ব্যাপার হচ্ছে গাছ যেমন সূর্যের আলো থেকে নিয়ে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় নিজের খাবার নিজে তৈরি করে, আর আমরা সবাই সেই গাছের উপর কিন্তু খাওয়ার জন্য নির্ভরশীল থাকি। তো এখানে উৎপাদক কেবলমাত্র গাছ বা ট্রি, গাছ এবং কয়েক প্রকারের ব্যাকটেরিয়া এবং ভলভক্স, তো তারা বাদে, যারা সালোক সংশ্লেষ করতে পারে তারা বাদে বাদ বাকি আর কেউ উৎপাদক নয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি খাদক। নেক্সট হচ্ছে খাদক। কারা খাদক? যেসব প্রাণী বা যারা উদ্ভিদ বা প্রাণী থেকে খাদ্য গ্রহণ করে। অর্থাৎ দেখো
এই যে গাছ বা ঘাস রয়েছে তাকে কে খেলো, তাকে ধরো ছাগলের ঘাস খেলো, ছাগলকে তুমি কেটে খেয়ে নিলে, তো সেক্ষেত্রে তুমি কি সেই ছাগল শক্তি কি থেকে পেয়েছিল, ঘাস খেয়ে, আর তুমি কি থেকে শক্তি পেলে, ছাগলটাকে কেটে খেয়ে। তো অ্যাকচুয়ালি আমাদের দেহে যে শক্তি আসছে সেটা তো সেই উৎপাদক থেকে কি আসছে, ট্রান্সফার হয়ে হয়ে। তো সেই জন্যই মূল শক্তির উৎস কিন্তু সূর্য, যেখান থেকে উৎপাদক শক্তি পায়, আর উৎপাদক থেকে সমগ্র জীবজগৎ শক্তি পায়। এই যে খাদক, খাদককে আবার বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়, যেমন প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক এবং চতুর্থ শ্রেণীর খাদক। ঠিক আছে, দেখো বিয়োজক কাকে বলে, বিয়োজক হচ্ছে তারা যে কোনো জিনিসকে পচিয়ে ফেলে, তাদেরকে বিয়োজক বলা হয়। বিয়োজকদেরকে পচনকারী বলা হয়ে থাকে। যেমন বিভিন্ন অণুজীব মানে ব্যাকটেরিয়া, ছত্রাক, এইসব কিছু মৃত উদ্ভিদ প্রাণীর দেহের উপর তারা ক্রিয়া করে থাকে। তারা কিছু অংশে নিজেরা শোষণ করে এবং বাকি অংশ পরিবেশের মাটিতে বায়ুতে জমা করে। এবার এখান থেকে একটা প্রশ্ন হয়, যেটা 2023 সালে এসেছিল, যে নিচের কোনটি কর্কট ভক্ষণের উদাহরণ, অপশন ছিল শকুন, তাই তো। এখানে কি কর্কট ভক্ষণ মানে হচ্ছে ডেট্রিভোর, ঠিক আছে, ডেট্রিভোর হচ্ছে কর্কট ভক্ষণ, বাংলায় এটাকে বলা হয়, বাংলা টার্মটা মনে রাখবে, যদিও প্রশ্নে ইংরেজিটাও ছিল। দেখো তাহলে কি, যে আমরা জানি ধরো একটা ছাগল মারা গেল, তো সেই ছাগলটাকে যদি তুমি ফেলে দিয়ে আসো কোথাও একটা, কি হবে, আস্তে আস্তে তার দেহটা পচতে শুরু করবে, এবং সেখান থেকে দুর্গন্ধ বের হবে, দেহটা আস্তে আস্তে পচে গলে যাবে। তো সেই যে 2 দিন 3 দিন পর মানে অর্ধেকটা পচেছে, সেরকম অবস্থায় সেই যে জিনিসগুলো উৎপন্ন হয় কাদার মতো থকথকে হিউমাস জাতীয় পদার্থ, যেখান থেকে দুর্গন্ধ ছড়ায়, সেই পচা গলিত বিগলিত দেহাবশেষ, ওটাকে বলা হচ্ছে কি, ওটাকে বলা হচ্ছে ডেট্রিটাস, ঠিক আছে, ডেট্রিটাস। আর এই জিনিসগুলোকে যারা খায়, মানে একটা মৃতদেহ পচে যাওয়ার পর সেই পচা জিনিসগুলোকে যেসব পোকামাকড়, জীবাণু, ব্যাকটেরিয়া তারা খায়, তাদেরকে বলা হয় ডেট্রিভোর। যেমন আমরা জানি শকুন ভাগাড়ে গরু খায়, আগে খেত, বা গরু ছাগল ইত্যাদি যখন মারা যেত তখন এক জায়গায় ফেলা হতো, সেই জায়গাটাকে ভাগাড় বলা হয়। তো সেই ভাগাড়ে শকুন নেমে আসতো, এখন যদিও শকুন প্রায় লুপ্ত প্রায় হয়ে গেছে, আকাশ থেকে শকুন নেমে আসতো ভাগাড়ে। তো তোমরা যারা রিসেন্ট, খুব বেশি বয়স না হলে, এই ক্লাস 11 একটা ছিল দেখবে, ভারতবর্ষ বলে একটা গল্প ছিল, পড়েছো কি, ভারতবর্ষ, সেই চায়ের দোকানের কাছে একটা বুড়ি এসে বসবে, হ্যাঁ স্যার, হ্যাঁ, হ্যাঁ তাকে সেই হ্যাঁ স্যার, চ্যাংদোলা সৈয়দ করে, মুস্তফা হ্যাঁ আলীর লেখা। হ্যাঁ 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 চ্যাংদোলা করে তাকে ভাগাড়ে ফেলে দিয়ে আসবে, তখন দেখবে কি না শকুন গুলো উড়ে আসছে সেদিকে। তো সেরকমই ব্যাপার, যে ভাগাড়ে যখন কোনো কিছু ফেলা হতো আকাশ থেকে শকুন তারা দেখতে পেত, তারা এসে সেই মৃত জীবজন্তু বা মানুষ যাদের সৎকার করার ক্ষমতা থাকতো না, ভাগাড়ে ফেলে দিত মৃতদেহ, তো তাদের মাংস ছিঁড়ে ছিঁড়ে খেত। তাহলে এই যে পচা গলা জিনিস শকুন খায়, তো শকুন কিন্তু ডেট্রিভোরের উদাহরণ। এছাড়াও কেঁচো বা অন্যান্য বিভিন্ন পোকামাকড়, যারা পচা জিনিস খাচ্ছে, পচা মৃতদেহ খাচ্ছে, তারা সবাই ডেট্রিভোর। আর এই যে কাক। যেটা খাচ্ছে খাদ্যটা তাদের, মানে এই যে পচা জীবদেহ, সেটাকে ডেট্রিটাস বলা হয়। তো এখানে কিন্তু বলালে চলবে না তোমাদের যে কোনটা ডেট্রিটাস আর কোনটা ডেট্রিভোর। নেক্সট দেখো, বাস্তুতন্ত্রে জীব এবং অজীব সম্প্রদায়কে একসাথে যোগাযোগ করে, মানে বাস্তুতন্ত্রের মধ্যে জীবও রয়েছে, অজীব রয়েছে, জীব আর অজীবের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করছে বাস্তুতন্ত্র। বাস্তু সংস্থান যেমন পরস্পর নির্ভরশীল, তাই বাস্তুতন্ত্রের প্রতিটি অংশ গুরুত্বপূর্ণ। মানে কি, যে কোনো জীব সম্প্রদায়ের কোনো একটা প্রাণী সম্পূর্ণ শেষ হয়ে গেলে বাস্তুতন্ত্রের ক্ষতি হবে, খাদ্য শৃঙ্খল পড়ার সময় পড়বো। আবার যে কোনো অজীব বস্তু সেটাও সম্পূর্ণভাবে লুপ্ত হয়ে গেলে তখনও বাস্তুতন্ত্রের ক্ষতি হবে। মানে মেন কথা, জীব এবং অজীব, জীব এবং জড় প্রত্যেকে পরস্পর মিথস্ক্রিয়ার মাধ্যমে কিন্তু টিকে রয়েছে। দেখো, যেমন সূর্যকে পৃথিবীর শক্তির মূল উৎস ধরা হয়। সূর্য সকল উদ্ভিদ জীবনের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। গাছপালা সূর্যের ফোটন নামক কণা, সূর্যের আলোর মধ্যে একাধিক কণা থাকে, তার মধ্যে ফোটন কণাকে সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে ব্যবহার করে, যা তাদের খাদ্য সংশ্লেষ করতে ব্যবহৃত হয়। এই জৈবিক প্রক্রিয়া চলাকালীন আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এবং ক্রমাগত স্তরের মধ্যে দিয়ে যায়, যার মাধ্যমে খাদ্য প্রাপ্যতা সহজলভ্য হয়ে ওঠে। তাহলে এখান থেকে একটা প্রশ্ন হয়, খুব পাতি প্রশ্ন, যে আমাদের বাস্তুতন্ত্র সকল শক্তির উৎস কে, মনে রাখবে সূর্য। আর সূর্যের কোন কণা থেকে উদ্ভিদ সালোক সংশ্লেষ করে, ফোটন কণা থেকে। দেখো মনে রাখো, ইকোসিস্টেম এই কথাটা সর্বপ্রথম ব্যবহার করেন এজি ট্যান্সলে 1935, এজি ট্যান্সলে ইকোসিস্টেম কথাটি ব্যবহার করেন। এরপর হচ্ছে প্রাকৃতিক বাস্তুতন্ত্র এবং কৃত্রিম বাস্তুতন্ত্র। মূলত একটা প্রশ্ন দেয় কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ, মনে রাখবে অ্যাকোয়ারিয়াম, বা যে মাছ রাখার যে কাঁচের পাত্রগুলো হয় সেগুলোকে অ্যাকোয়ারিয়াম বলা হয়। তো এই অ্যাকোয়ারিয়াম হচ্ছে একটা কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ। আর প্রাকৃতিক বাস্তুতন্ত্র তো আছে পুকুর, নদী, খাল, জমি ইত্যাদি। দেখো, প্রাকৃতিক বাস্তুতন্ত্র হচ্ছে, একটি প্রাকৃতিক বাস্তুতন্ত্র হলো জীবিত এবং নির্জীব সত্তার একটি সম্প্রদায়, যেখানে জীবও থাকবে, জড়ও থাকবে
এবং যেটা প্রকৃতিতে অবাধে ঘটে, মানে প্রকৃতিতে অটোমেটিক তৈরি হয়েছে এমন, যেমন কোনো পুকুর, কোনো নদী, কোনো সমুদ্র, এগুলো প্রতিটি উপাদান ভৌত, রাসায়নিক এবং জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে সম্মিলিত একক হিসাবে একসাথে মিথস্ক্রিয়া করবে। মানে জীব এবং জল পরস্পর মিথস্ক্রিয়ার মাধ্যমে একসাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে টিকে থাকবে। আর কৃত্রিম বাস্তুতন্ত্র দেখো, কৃত্রিম ইকোসিস্টেম হলো মানুষের দ্বারা সৃষ্ট। যেমন ধরো তুমি যদি একটা বাড়ির পাশে পুকুর খনন করো, খাল করো নিচে, এবং সেখানে যে বাস্তুতন্ত্র তৈরি হবে, মাছ থাকবে ও অন্যান্য প্রাণী থাকবে, সেটা কৃত্রিম বাস্তুতন্ত্র। বা এই যে অ্যাকোয়ারিয়াম, কৃষিক্ষেত্র, চাষের জমি ধরো তুমি জমিতে ধান লাগিয়েছো, দেখবে সেই ধানের এখানে ইঁদুর থাকে, কাঁকড়া থাকে, আরো অনেক কিছু থাকে ধানের জমিতে। তো সেগুলো হচ্ছে কি সম্পূর্ণ কৃত্রিম বাস্তুতন্ত্র। চিড়িয়াখানাতে এই যে খাঁচার মধ্যে একটা ধরো বাঘ রেখে দেওয়া হয়েছে, সেই বাঘকে নির্দিষ্ট সময় স্নান করানো হচ্ছে ঠান্ডা জল দিয়ে, খাবার দেওয়া হচ্ছে ইত্যাদি। কিন্তু এই যে বাস্তুতন্ত্রটা রাখা হয়েছে, যে জায়গায় তাকে রাখা হয়েছে, সেটা কৃত্রিম জায়গা, মানুষের তৈরি, তাই না? তো এগুলো হচ্ছে সব কৃত্রিম বাস্তুতন্ত্র। তো কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ মনে রাখবে অ্যাকোয়ারিয়াম, কৃষি জমি, চিড়িয়াখানা, এগুলো সব কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ, যেটাকে মানুষ তৈরি করেছে, প্রকৃতি তৈরি করেনি। ঠিক আছে, এবার বলো এতদূর পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? এরপরে নেক্সট টপিকে যাব, কোনো সমস্যা থাকলে বলো। স্যার কাক কি ডেট্রিভোর? হ্যাঁ, কাক অবশ্যই ডেট্রিভোর, কারণ কাকও পচা গলা মাংস খায় প্রাণী। কাক, শকুন, এরা সব ডেট্রিভোর। আর স্যার কৃত্রিম বাস্তুতন্ত্র তো পোল্ট্রি ফার্মও হবে, কারণ কি বললে? কৃত্রিম বাস্তুতন্ত্র? পোল্ট্রি ফার্ম, সব মুরগির ফার্ম হয় না? পোল্ট্রি ফার্ম, হ্যাঁ অবশ্যই হবে, পোল্ট্রি ফার্ম হবে, কেন হবে না? সেখানেও তো কৃত্রিম ভাবেই সবকিছু করা হচ্ছে, কৃত্রিম ভাবে তাদের হিট প্রয়োগ করা হচ্ছে, কৃত্রিম ভাবে বাইরে থেকে খাবার প্রয়োগ করা হচ্ছে, সবই। হুম। মানে যেগুলো মানুষ সৃষ্টি করে, একদম প্রাকৃতিক যেটা নয়। বাইরে থেকে মানুষ তৈরি করছে। হ্যাঁ, একটা ধরো মুরগি, সেই মুরগিগুলো জঙ্গলের মধ্যে চড়ে খাচ্ছে, সেটা প্রাকৃতিক। আর তুমি যখন তাকে একটা খাঁচায় রেখে খাবার দিচ্ছ, বা তোমার ঘরে কোনো পাখি পুষেছো, সেই পাখির খাঁচা, সেটাও কৃত্রিম বাস্তুতন্ত্র। তুমি তাকে নির্দিষ্ট টাইমে খাবার জল দিচ্ছ খাঁচার মধ্যে, সেগুলো। বেশ, চলো পরবর্তীতে যাই। পরবর্তী দেখো, খাদ্য খাদক সম্পর্কে স্তর অনুযায়ী খাদকদের শ্রেণীবিভাগ। তাহলে আমরা জানলাম যে জীবজ সম্প্রদায়কে তিন ভাগে ভাগ করা যায়। একটা প্রথম স্তর হচ্ছে উৎপাদক। উৎপাদকের মধ্যে শুধুমাত্র উদ্ভিদ রয়েছে, যারা নিজেরা সালোক সংশ্লেষের মাধ্যমে খাদ্য তৈরি করে। তারপরে রয়েছে খাদক। এই খাদকের একাধিক ভাগ রয়েছে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, এরকম ভাবে। আর শেষে রয়েছে বিয়োজক। বিয়োজকের দুটো ভাগ রয়েছে, ডেট্রিভোর আর ডেট্রিটাস। বেশ, দেখো এই যে খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে খাদকের শ্রেণী বা কি কি, সেগুলো আমরা পড়বো। দেখো, খাদ্য খাদক সম্পর্কের স্তর অনুসারে খাদকদেরকে মোট 4 ভাগে আমরা ভাগ করে থাকি। ঠিক আছে, দেখো কি কি। প্রাথমিক খাদক বা প্রাইমারি কনজিউমার বলা হয়, দ্বিতীয় স্তরের খাদক সেকেন্ডারি কনজিউমার, তৃতীয় স্তরের খাদক টেরিটরি কনজিউমার, আর চতুর্থ স্তরের খাদক বা সর্বোচ্চ খাদক বলা হয়, যাদেরকে কোয়াটার্নারি কনজিউমার বলা হচ্ছে। তো 4 প্রকারের খাদক রয়েছে। হ্যাঁ, এবার এই খাদ্য শৃঙ্খলের মাধ্যমে আমরা খাদকগুলোকে বুঝবো। খাদ্য শৃঙ্খল কি? শৃঙ্খল কথার অর্থ হচ্ছে শিকল। দেখো, বাস্তুতন্ত্রে খাদ্য শক্তি নিচের পুষ্টি স্তর থেকে সর্বোচ্চ পুষ্টি স্তর পর্যন্ত, অর্থাৎ উৎপাদক থেকে বিয়োজক পর্যন্ত খাদ্য খাদক সম্পর্কিত বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে ক্রম হ্রাসমান হারে স্থানান্তরিত হলে ওই শৃঙ্খলিত পর্যায়ক্রমিক শক্তির প্রবাহকে খাদ্য শৃঙ্খল বলা হচ্ছে। কঠিন লাগলো খুবই, এটাই স্বাভাবিক। তো চলো ছবিটা দেখে বুঝি। দেখো বাম দিকের এই ছবিটাকে দেখো, এই ছবিটাকে। তো প্রথমে কি রয়েছে? প্রথমে রয়েছে কিছু ঘাসের ছবি। সেই ঘাস মানে কি? এটা উদ্ভিদ। তাহলে এর শক্তি কোথা থেকে পাচ্ছে? সূর্য থেকে পাচ্ছে শক্তি। সূর্য থেকে এনার্জি পাচ্ছে, সালোক সংশ্লেষের মাধ্যমে নিজের দেহে শক্তি সঞ্চয় করে রাখছে, যেটাকে আমরা জিপিপি এবং এনপিপি বলে পরের দিনকে পড়বো। আচ্ছা, শক্তি নিজের দেহের মধ্যে সঞ্চিত করে রাখলো। এবার এই ঘাসকে ঘাস ফড়িং খেলো, ঘাস ফড়িংকে ইঁদুরে খেলো, ইঁদুরকে পেঁচাতে খেলো। তো দেখো একটা শৃঙ্খলের মতো তৈরি হচ্ছে। এই যে ঘাসকে যখন ঘাস ফড়িং খাচ্ছে, ঘাসের দেহের মধ্যে আবদ্ধ শক্তি কিছুটা ঘাস ফড়িং এর মধ্যে গেল। আবার ঘাস ফড়িংটাকে ইঁদুরে খেলো, ঘাস ফড়িং এর দেহে যেটুকু শক্তি ছিল সেটা ইঁদুরের দেহে কিছুটা গেল। ইঁদুরের দেহে থাকা শক্তি আবার পেঁচা খেলো, যখন পেঁচার গায়ে গেল। পেঁচাটাকে যদি শেয়ালে খেয়ে নেয়, তাহলে পেঁচার গায়ে আবদ্ধ শক্তি শেয়ালের পেটে যাবে, শেয়ালের শরীরে যাবে। তো এইভাবে যে একটা শিকলের মতো একটা চেন চলছে, দেখো উপর দিয়ে, সবসময় এটা উপর দিয়ে হয়, মনে রাখবে। উৎপাদক থেকে সবসময় উপরের দিকে ঘটে। তো এটাকেই আমরা কি বলছি? এটাকেই আমরা খাদ্য শৃঙ্খল বলছি। হ্যাঁ, আর এই ডান দিকে ছবিটা দেখো, কি না একাধিক খাদ্য শৃঙ্খল যখন একসাথে তৈরি হচ্ছে, তখন সেটাকে খাদ্য জাল বলছি। অর্থাৎ এই যে ঘাসকে শুধুমাত্র ঘাস ফড়িংই খাবে, আর কেউ খাবে না তা তো নয়।
সেই ক্ষেত্রে দেখো ঘাসকে ঘাস ফড়িংয়ে খেয়েছে, খরগোশে খেয়েছে, বা ধরো এদিকে অন্য কোনো দু একটা প্রাণীতে ঘাসকে খেলো। অর্থাৎ একটা জিনিস একাধিক খাদ্য শৃঙ্খল একসাথে যুক্ত হয়ে খাদ্য জাল তৈরি হয়, এটা মনে রাখবো। আবার দেখো এই যে ঘাস ফড়িং, তাকে দেখো ইঁদুরে খেয়েছে, এদিকে এদিকে এই যে পাখিটিতে খেয়েছে। হ্যাঁ, ইঁদুরকে দেখো এই যে ঈগল পাখিতে খেয়েছে, পেঁচাতে খেতে পারে, শেয়ালে খেতে পারে, বা অন্যান্য অন্য পাখিতেও খেতে পারে। তো এইভাবে একাধিক, যেমন এই যে একটা হচ্ছে ধরো এটা হচ্ছে একটা সুতো, একটা সুতা, এরকম একটা সুতা, এটাকে হচ্ছে খাদ্য শৃঙ্খল বলছি। এবার যখন একটা শাড়ি তৈরি হয় বা কোনো গামছা তৈরি হয়, তখন কি একটা সুতো থাকে? সেখানে এরকম অসংখ্য সুতা এরকম এরকম ভাবে একসাথে বুনে এরকম ভাবে একটা কোনো কিছু তৈরি হয়, তাই না? এরকম ভাবে কোনো শাড়ি বা কোনো রুমাল যখন তৈরি করা হয় এরকম অসংখ্য সুতা দিয়ে, ঠিক এই অসংখ্য সুতার এই যে রুমাল, এটা হচ্ছে খাদ্য জাল, আর একটা সুতা সেটা হচ্ছে খাদ্য শৃঙ্খল। ঠিক আছে, এইটুকু আশা করি বোঝা গেল। দেখো খাদ্য শৃঙ্খলের উদাহরণ যেমন ঘাস, ঘাসকে হরিণে খেলো, হরিণকে বাঘে খেলো, বাঘকে সিংহতে খেলো। নেক্সট দেখো খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্য কি কি রয়েছে। তো খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্যগুলি হলো কি কি না, প্রথমত হচ্ছে নিচের পুষ্টি স্তর থেকে সর্বোচ্চ পুষ্টি স্তর পর্যন্ত খাদ্য শক্তি শুধু একমুখী প্রবাহ ঘটে। মানে কি, এই যে দেখো এই ছবিটা, বাম দিকের ছবিটাকে খেয়াল করো, নিচের পুষ্টি স্তর অর্থাৎ একদম নিচে কে রয়েছে? উৎপাদক রয়েছে। উৎপাদক থেকে শক্তিটা উপরের দিকে গেছে, তাই তো? উৎপাদকে ঘাস ফড়িংয়ে খেয়েছে, ঘাস ফড়িংয়ের মধ্যে গেছে, ঘাস ফড়িং থেকে প্যাঁচার দেহের মধ্যে গেছে। কোনো সময় কি দেখেছো যে ইঁদুরের দেহ থেকে শক্তি ঘাস ফড়িংয়ের দেহে ফিরে এলো? কখনো কি পায়? হবে? হবে না, কারণ একটা ইঁদুরকে একটা ঘাস ফড়িংয়ে তো খেতে পারবে না। বা পেঁচার দেহ থেকে শক্তি ঘাস ফড়িংয়ের মধ্যে ফিরে এলো? হয় না। তাই বলা হচ্ছে এটা সবসময় ক্রম ঊর্ধ্বমান, সবসময় এর মুখটা থাকে ওপর দিকে, এটা খাদ্য শৃঙ্খলের অন্যতম একটা বৈশিষ্ট্য, এটাকে মাথায় রাখবে। ঠিক আছে, দেখো খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্য প্রথম হচ্ছে এটা কেবলমাত্র একমুখী প্রবাহ হয়। এই একমুখী প্রবাহটা কোন দিকে? উচ্চমুখী, সবসময় উঁচু দিকে হবে, উচ্চমুখী প্রবাহ কিন্তু হয়ে থাকে। দেখো বিভিন্ন খাদ্য স্তরে শক্তি সরবরাহে একবার বিঘ্ন করলে এর কুপ্রভাব সর্বোচ্চ স্তর পর্যন্ত পৌঁছায়। যেমন এই খাদ্য শৃঙ্খলে যদি সমস্ত পৃথিবীর মধ্যে সমস্ত ইঁদুর মরে যায়, সমস্ত ইঁদুর মরে যায়, তাহলে দেখো কি হবে, এটা টোটাল খাদ্য শৃঙ্খলটার উপর এফেক্ট ফেলবে। ঘাস ফড়িংয়ের সংখ্যা হুড় হুড় করে বেড়ে যাবে, প্রচুর ঘাস ফড়িং হয়ে যাবে। আর এই ইঁদুর খেয়ে যারা বাঁচত, এরকম পেঁচা জাতীয় প্রাণী, তাদের সংখ্যা কমতে থাকবে, কারণ খাদ্যের অভাবে তারা মরে যাবে। তো এটাই বলা হয়েছে যে খাদ্য শৃঙ্খলের মধ্যে যেকোনো একটা প্রাণী যদি হঠাৎ করে লুপ্ত হয়ে যায়, তাহলে তার ফলটা একটা গোটা বাস্তুতন্ত্রের মধ্যে কিন্তু ব্যাপকভাবে পড়ে। এটা খাদ্য শৃঙ্খলের দ্বিতীয় বৈশিষ্ট্য। তৃতীয় বৈশিষ্ট্য কি, খাদ্য শৃঙ্খলে প্রবাহিত যে শক্তির পরিমাণ সেটা সবসময় কমতে থাকে। এখানে আমরা লিন্ডেম্যানের 10% সূত্র পাবো। সেখানে কি বলা হচ্ছে দেখো, বিজ্ঞানী লিন্ডেম্যান 1942 সালে তার এই বিখ্যাত 10% সূত্রটা দিয়েছেন। সেখানে কি বলা হয়েছে না, বাস্তুতন্ত্রের মধ্যে যে শক্তি প্রবাহ হবে সেটার বৈশিষ্ট্য হবে ক্রম হ্রাসমান, মানে কমতে কমতে যাবে। আমি বলছি কি, ধরো এটা হচ্ছে ঘাস, তো ঘাস উৎপাদক, ধরো 1000 কিলো ক্যালোরি শক্তি ঘাস অর্জন করলো সূর্যের কাছ থেকে। ঘাসকে খেলো কে? ছাগল খেলো। তো ছাগলের দেহে কি হবে? ছাগলের দেহে যাবে 100 কিলো ক্যালোরি শক্তি। ছাগলকে কে খেলো? বাঘে খেলো, বাঘ। বাঘের দেহে যাবে ছাগল থেকে মাত্র 10 কিলো ক্যালোরি শক্তি। দেখো প্রতি ক্ষেত্রে কি হচ্ছে, শক্তির পরিমাণ কমছে না বাড়ছে? কমছে। কতটা করে কমছে? মাত্র 10%। 10%, যা শক্তি তার 10% প্রতি স্তরে প্রবাহিত হচ্ছে, 90% কিন্তু প্রবাহিত হচ্ছে না। কেন? এইটাই লিন্ডেম্যানের 10%-এর নীতি বা সূত্র। লিন্ডেম্যান কি বলছেন, যে ছাগল যখন ঘাস খেলো, ছাগল পেলো কত? 100 কিলো ক্যালোরি শক্তি। এবার ছাগলের দেহে সমস্ত শক্তি তো আবদ্ধ হয়ে থাকছে না, এর মধ্যে 90% অর্থাৎ 90 কিলো ক্যালোরি শক্তি কি হলো না, ছাগলের দৈনন্দিন বিভিন্ন কাজকর্মে ক্ষয় হয়েছে। সে হাঁটা চলা করেছে, নিঃশ্বাস প্রশ্বাস নিয়েছে, এই সব কাজে তার শক্তি তো লাগে। হ্যাঁ, তো সেই সব কাজে 90% শক্তি মানে 90 ক্যালোরি শক্তি খরচ হয়ে গেছে। বাকি থাকা 10% শক্তি তার দেহ গঠনে কাজে লেগেছে, মানে তার দেহে চর্বি আকারে সঞ্চিত হয়েছে। এবার সেই ছাগলকে যখন বাঘে গেল, সে পেলো কতটা? যেটা খরচ হয়ে গেছে সেটা তো আর পাবে না, যেটা জমা আছে সেইটুকুই পেলো, মাত্র 10 কিলো ক্যালোরি শক্তি। এবার বাঘকে যদি অন্য কোনো প্রাণীতে খায়, তখন বাঘের কাছ থেকে সে মাত্র 1 কিলো ক্যালোরি শক্তি পাবে। ঠিক আছে, তো এই রকম ব্যাপারে হচ্ছে। অর্থাৎ এখানে বুঝতে পারছি যে উৎপাদক থেকে আমরা যত স্তরে স্তরে যাব, শক্তির পরিমাণ সবসময় কি হবে?
ক্রমহ্রাসমান অর্থাৎ কমতে থাকে, এটা খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্য। ইকোসিস্টেম চ্যাপ্টার থেকে কোনো রকমের কঠিন এর বাইরে কঠিন প্রশ্ন করা সম্ভব নয়। 23 সালের মতো কঠিন পরীক্ষাতেও দেখেছো ওই ডেট্রিটাস ডেট্রিভোর নিয়েই ওরা প্রশ্ন করতে হয়েছে, কারণ এর বাইরে আর কিছু নেই। আর এই চ্যাপ্টারটা খুব সহজ চ্যাপ্টার, ঠিক আছে, তাই এটা নিয়ে ভয় পেও না, আর এটা থেকে প্রশ্ন আসবেই, মানে ইভিএসে 1 থেকে 2 নম্বর পাকা ধরে রাখো এই চ্যাপ্টারটা ভালো করে কমপ্লিট করলে। যদি ওই লোটিক লাইনটিকে গোলমাল না করো, ডেট্রিটাস ডেট্রিভোরে গোলমাল না করো। আজব কারণে আগের বার অনেকে ওই খরগোশকে যে কেন ডেট্রিভোরাস করে এসছে জানি না, খরগোশ শকুনের বদলে অনেকে খরগোশে টিক দিয়ে এসছে, কি কারণে জানি না। তো মাথা ঠান্ডা না থাকলে এরকম জিনিসগুলো হয়, ঠিক আছে। তো এই জিনিসগুলো ঠিক রাখতে হবে। ইকোসিস্টেম ইকোলজির মধ্যে সেরকম ডিটেলসে আর কিছু নেই, মানে আজকের ক্লাস আর পরের ক্লাসটা করলে তার বাইরে দেখবে যত কঠিন প্রশ্নই হোক এর বাইরে কিছু দিতে পারবে না। দেখো, খাদ্য শৃঙ্খলের প্রতিটা স্তরে 10% শক্তি দেহ গঠনে কাজে ব্যবহৃত হয় এবং 90% শক্তি অন্যান্য কাজে ক্ষয় হয়ে যায়, ঠিক আছে। এটাই হচ্ছে লিন্ডেম্যানের সূত্র। এরপরে জিপিপি এনপিপি বুঝবো। লিন্ডেম্যানের সূত্র বুঝতে কারো কোনো সমস্যা থাকলে বলো। বোঝা গেছে লিন্ডেম্যানের সূত্র, 10% সূত্র? হ্যাঁ স্যার। না ওকে, ঠিক আছে। স্যার, নেক্সট, জিপি হচ্ছে, স্যার হ্যাঁ বলো। জিপি হচ্ছে গ্রস প্রাইমারি প্রোডাকশন না, আর এনপিপি হচ্ছে নিট প্রাইমারি প্রোডাকশন। হ্যাঁ, জিপিপি গ্রস প্রাইমারি প্রোডাকশন, এনপিপি নিট প্রাইমারি প্রোডাকশন। বেশ, এবার দেখো এই জিপিপি আর এনপিপি কি, সহজ ভাষায় বলি, যে তুমি টিউশন পড়াচ্ছ, তুমি এই যে মাসের শেষ আজকে 29 তারিখ, কাল 30, পরশু দিন 31 তারিখ, তারপর দিন ধরো তুমি বেতন পেলে টিউশনির, ঠিক আছে। তুমি টিউশনির বেতন পেলে, করে পেলে, ধরো টোটাল তোমার সমস্ত টিউশন নিয়ে তুমি 3000 টাকা বেতন পেলে। এবার এই যে টোটাল 3000 টাকা তুমি পেলে, ধরো মাসের 6 তারিখে পেলে, তো এইটা হচ্ছে জিপিপি গ্রস, তোমার হাতে আছে। এরপর সেখান থেকে বিভিন্ন খরচ খরচা হলো, সামনে পুজো আসছে, জামা কাপড় কিনেছো, আরো অন্যান্য দ্রব্য সামগ্রী কিনেছো, তো কোথাও 500 টাকা, কোথাও 200 টাকা, এরকম ভাবে ধরো টোটাল তোমার 1500 টাকা খরচ হয়ে গেল, 1500 টাকা খরচ হয়ে গেল। তোমার কাছে পড়ে থাকলো আর কত, তাহলে আর 1500 পড়ে থাকলো, তাই তো, আর 1500 পড়ে থাকলো। তো এই যে খরচ খরচা হওয়ার বাদে বাকি যেটুকু পড়ে আছে এটাকে বলা হয় এনপিপি, নিট প্রাইমারি প্রোডাকশন। শক্তির ক্ষেত্রে কি, এই যে উদ্ভিদ, সেই উদ্ভিদ সূর্য থেকে কত ক্যালোরি শক্তি অর্জন করেছিল? 1000 ক্যালোরি। তাহলে এটা কি, এটা হচ্ছে তার জমা জিএপি, হচ্ছে, গ্রস প্রাইমারি প্রোডাকশন, ঠিক আছে। কিন্তু সে যেটা বিভিন্ন জমা হচ্ছে সেটা দৈনন্দিন জিপিপি। কাজে খরচ করছে শক্তি, দৈনন্দিন কাজে কত পার্সেন্ট খরচ করছে? লিন্ডেম্যানের সূত্রে 90% খরচ করছে, এবং মাত্র 100 কিলো ক্যালোরি শক্তি সে নিজের দেহে জমিয়ে রাখছে, যেটা পরবর্তীতে ছাগল খেয়ে নিচ্ছে। তো এই 100 কিলো ক্যালোরি শক্তি যেটুকু সে নিজের দেহে জমিয়ে রেখেছে, এটাই হচ্ছে এনপিপি। হ্যাঁ, ঠিক একইভাবে ছাগলেরটা দেখো, ছাগল ঘাস খেয়ে কতটা শক্তি পেয়েছিল? 100 কিলো ক্যালোরি। তাহলে এটা কি জিপিপি না এনপিপি বলো? জিপিপি। এনপিপি হবে, ঠিক করে বলো। জিপিপি 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 হবে, হবে। স্যার কার কি মনে হচ্ছে? জিপিপি হবে তো? জিপিপি। হ্যাঁ, দেখো ছাগল কিন্তু ঘাসকে খেয়েছে, ঘাস খেয়ে শক্তি পেয়েছে 100 কিলো ক্যালোরি, এখনো খরচ হয়নি তার সেখান থেকে। এবার সে হাঁটা চলা করছে, নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে, আরো বিভিন্ন কাজ করছে, তাতে তার শক্তি খরচ হচ্ছে 90%। তারপরে 10% শক্তি, মানে 10 কিলো ক্যালোরি শক্তি তার দেহ গঠনে কাজে লাগছে। তো যে মনে রাখবে, যেটুকু শক্তি আমাদের দেহ গঠনে কাজে লাগে 10%, সেটা এনপিপি, আর বাকি যেটা খরচ হয় সেটা জিপিপি। এবার যদি প্রশ্নটা একটু ঘুরিয়ে তোমাদের দেয়, যে লিন্ডেম্যানের সূত্র অনুসারে জিপিপির পরিমাণ কত, কত হবে, কত পার্সেন্ট হবে, জিপিপির পরিমাণ কত পার্সেন্ট হবে, জিপিপির পরিমাণ কত পার্সেন্ট হবে লিন্ডেম্যানের সূত্র অনুসারে বলো? 10 স্যার 10%। 10%। ঠিক করে ভেবে বলো। কারণ ওটা, স্যার জিপিপি তো ওটা তো 10% সঞ্চয় হবে না হচ্ছে স্যার, স্যার। 100% হবে স্যার। ভেরি গুড, জিপিপি ভেরি 100 গুড, আর এনপিপি 100%। 10। 100% কে বলো নাসরিন? খরচাটা হয়ে গেলে তবে তো এনপিপি হবে। হ্যাঁ, হ্যাঁ স্যার। একদমই তো তাই। এই জন্যই তো বলছি, এই কারণে পরীক্ষার হলে আরো এগুলো ভুল হয়ে যাবে। একটু দেখো প্রশ্নটা ঘুরিয়ে বলেছে, একদম গোলাম 100%ই হবে জিপিপি। জিপিপি মানেই তো টোটাল ফুল শক্তিটা। তোমার ফোনে ফুল চার্জ করে হ্যাঁ নিলে 100% সেটা জিপিপি। এবার সারাদিন ব্যবহার করার পর রাত্রে আর 37% চার্জ পড়ে রয়েছে, সেটা হচ্ছে এনপিপি। বোঝা গেল? একটা যেটা জমা হচ্ছে সেটা হ্যাঁ, জিপিপি, আর যেটা খরচ হচ্ছে এটা এনপিপি। খরচ করার বাদে যেটা পড়ে রয়েছে সেটা এনপিপি। তাহলে বলো, লিন্ডেম্যানের সূত্র অনুসারে এনপিপির পরিমাণ কত শতাংশ হয়? 10%। এইটা হবে 10% 10%। স্যার। একদম, খরচ খরচার বাদে যেটুকু পড়ে থাকে সেটা এনপিপি, সেটা 10%। আর খরচ খরচার আগে টোটালটা 100%টা সেটা জিপিপি, ঠিক আছে। 90% শক্তি শরীর দ্বারা খরচ হয়, সেটা কিন্তু জিপিপি নয়।
এইটা গোলাবে না। বেশ দেখো, লিন্ডেম্যান টোটাল আমাদের হলো জিপিপি এনপিপি। দেখো সালোক সংশ্লেষের সময়ে সবুজ উদ্ভিদ আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে, এটাও একটা প্রশ্ন। সালোক সংশ্লেষে কোন শক্তিতে রূপান্তরিত হয়? তো আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, দেখো যে পরিমাণ শক্তি তার নিজের দেহে আবদ্ধ করে তাকে মোট প্রাথমিক উৎপাদন বা গ্রস প্রাইমারি প্রোডাকশন বলে। জিপিপি সবসময় 100% মনে রাখবে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, এবার এই অর্জিত শক্তির সমস্তটা সংরক্ষিত হয় না, সেই শক্তির 90% বিভিন্ন কাজে খরচ হয়, ব্যয় হয়ে যায়। এবং ব্যয় হয়ে যাওয়ার পরে যে মাত্র 10% শক্তি অবশিষ্ট থাকে সেটাই হলো নিট প্রাইমারি প্রোডাকশন, বা এটাকে নিট প্রাথমিক শক্তি এনপিপি বলা হচ্ছে। মাত্র 10%। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি জিপিপি হয় 100%, আর নিট প্রাইমারি প্রোডাকশন বা এনপিপি হয় মাত্র 10%। ঠিক আছে, এই দুটো মনে রাখবে, 90%কে কিন্তু জিপিপি এনপিপির মধ্যে আনবে না। দেখো এটি খাদ্য শৃঙ্খলে পরিবাহিত হয়। এবার নিট প্রাথমিক উৎপাদন সবসময় মোট প্রাথমিক উৎপাদনের চেয়ে কম হয়। অবশ্যই এনপিপি কি এর পরিমাণ সবসময় কম হবে জিপিপির থেকে, তাই না? কারণ জিপিপি হচ্ছে সবসময় 100%, তার থেকে বেশি হওয়া সম্ভব নয়। তো মনে রাখবে যে মোট প্রাথমিক উৎপাদন সেটা সবসময় নিট প্রাথমিক উৎপাদনটা সবসময় কম হবে মোট প্রাথমিক উৎপাদনের থেকে। অর্থাৎ জিপিপি কে বাংলায় মোট প্রাথমিক উৎপাদন বলা হচ্ছে, এনপিপি কে বাংলায় নিট প্রাথমিক উৎপাদন বলা হচ্ছে। এরপরে দেখো খাদ্য শৃঙ্খলের প্রকারভেদ। তো আচ্ছা, জিপিপি এনপিপি এতদূর ক্লিয়ার হলো? কারো কোনো ডাউট থাকলে অবশ্যই বলবে। এরপরে একটু টপিকটা চেঞ্জ হোক, আমাদের খাদ্য শৃঙ্খল। দেখো এই যে আমরা পড়লাম খাদ্য শৃঙ্খল, অর্থাৎ বিভিন্ন প্রাণী উদ্ভিদ মিলে যে একটা শক্তি পরিবহনের শৃঙ্খল চেন তৈরি করছে, সেটাকেই খাদ্য শৃঙ্খল বলা হচ্ছে। হ্যাঁ দেখো, এর বিভিন্ন ভাগ রয়েছে, যেমন শিকারী খাদ্য শৃঙ্খল। তো শিকারী খাদ্য শৃঙ্খল হচ্ছে যে খাদ্য শৃঙ্খল তৃণভোজী প্রাণী থেকে শুরু হচ্ছে, অর্থাৎ ঘাস খায় এমন কোনো প্রাণী, হার্বিভোরাস থেকে শুরু হচ্ছে, যেমন ছাগল হতে পারে, গরু হতে পারে, ভেড়া হতে পারে, ঘোড়া হতে পারে, এরকম। এবং পর্যায়ক্রমে ক্ষুদ্র থেকে বৃহত্তর মাংসাশী প্রাণীতে গিয়ে শেষ হচ্ছে। এই যে ছাগলকে কে শিকার করে? বাঘ সিংহে শিকার করে। তাহলে ছাগল হচ্ছে তৃণভোজী প্রাণী, তাহলে শিকার করে খাচ্ছে, সেই কারণেই শৃঙ্খলটার নাম শিকারী খাদ্য শৃঙ্খল। ঠিক আছে, এবং শেষ হচ্ছে কোথায়? বৃহত্তর মাংসাশী প্রাণী যেমন বাঘ সিংহ এদের কাছে গিয়ে। ঠিক আছে, দেখো তো এই ধরনের খাদ্য শৃঙ্খলকে শিকারী খাদ্য শৃঙ্খল বলা হয়। হ্যাঁ, এবার একটা প্রশ্ন, ট্রিকি প্রশ্ন দেয় যে নিম্নোক্ত কোন প্রাণীটি শিকারী খাদ্য শৃঙ্খলের মধ্যে পড়ে না? এক জায়গায় দেখবে অপশন থাকবে গন্ডার। তো গন্ডার মনে রাখবে শিকারী খাদ্য শৃঙ্খলের মধ্যে পড়ে না। মানে হাতি তাদেরকেও বাঘ সিংহতে মারতে পারে, কিন্তু গন্ডারকে চট করে সাধারণত কেউ শিকার করতে পারে না। মানে গন্ডারের চামড়ার উপর বাঘ সিংহতেও তাদের নখ দাঁত ফোটাতে পারে না। একমাত্র গন্ডারকে মানে মানুষে, আর বাদ বাকি রোগে মারা যায় কিংবা নিজেরা পরস্পর যুদ্ধ করে মারা যায়, লড়াই করে মারা যায়। ঠিক আছে, প্রজননের সময়। তার বাইরে গন্ডারকে অন্য কোনো প্রাণী শিকার করতে পারে না। তো এরকম একটা ট্রিকি প্রশ্ন দেয় যে শিকারী খাদ্য শৃঙ্খলের মধ্যে পড়ে না কোন প্রাণী? গন্ডার। কারণ গন্ডারকে কেউ শিকার করতে পারে না। তারপর দেখো, যেমন ফড়িং, ব্যাঙ, সাপ, ময়ূর, বাজ পাখি। এখানে দেখো একটা শিকার করার একটা হ্যাবিট আমরা দেখতে পাচ্ছি। ফড়িংকে ব্যাঙ শিকার করে খায়, ব্যাঙকে সাপে শিকার করে খায়, সাপকে ময়ূর বা বাজ পাখিতে শিকার করে খায়। তো এই যে শিকার করে খাওয়া, এইটাই হচ্ছে শিকারী খাদ্য শৃঙ্খলের মেন বৈশিষ্ট্য। দ্বিতীয় টাইপের খাদ্য শৃঙ্খল সেটা হচ্ছে পরজীবী খাদ্য শৃঙ্খল। দ্বিতীয় খাদ্য শৃঙ্খল হচ্ছে পরজীবী খাদ্য শৃঙ্খল। এটা কি? দেখো, যে খাদ্য শৃঙ্খলে বৃহত্তর জীবকে আশ্রয় করে শুরু হয় এবং পরজীবী খাদ্য শৃঙ্খলে সেটাকে পরজীবী খাদ্য শৃঙ্খল বলা হচ্ছে। মানে যেমন উকুন রয়েছে, তাই না? উকুন রয়েছে দেখো, বা কৃমি রয়েছে, এগুলো। এক্ষেত্রে দেখো প্রত্যেক পুষ্টি স্তরে জীবের আকার ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে থাকে। যেমন কুকুরের পেটের মধ্যে রয়েছে কি? কৃমি থেকে তৈরি হচ্ছে আদ্য প্রাণী, আদ্য প্রাণী থেকে বিয়োজক। তাই তো? কুকুরের পাকস্থলীর মধ্যে কৃমি ছিল, তার ফলে কুকুরটা মারা গেল, সেখান থেকে আদ্য প্রাণী এবং কুকুরের মৃতদেহটাকে বিয়োজকে পচিয়ে দিল। তাহলে প্রথমে এই যে প্রথম শ্রেণী কুকুর, সে কি ছিল? একটা বড় প্রাণী ছিল, একটা বিগ অ্যানিমেল ছিল, এবং এই যে বিয়োজক বা জীবাণু এসে কি স্মল কোনো কিছুতে এসে ছোট শেষে শেষ হলো। অর্থাৎ বড় কোনো একটা প্রাণী থেকে শুরু হয়ে বিয়োজক বা ছোট প্রাণীতে শেষ হচ্ছে গিয়ে, সেটাকে আমরা পরজীবী খাদ্য শৃঙ্খল বলবো। পরজীবী খাদ্য শৃঙ্খল মানেই তার মধ্যে দেখবে কৃমি এই ধরনের পরজীবী জীব সম্প্রদায়ের বিয়োজক, বিভিন্ন জীবাণু ইত্যাদির নাম উল্লেখ থাকবে। এরপর হচ্ছে মৃতজীবী। হ্যাঁ, মৃতজীবী যেমন কি? যে খাদ্য শৃঙ্খল মৃত এবং গলিত জীবদেহ থেকে ক্রমান্বয়ে জীবাণুর দিকে শক্তি প্রবাহিত করে তাকে মৃতজীবী খাদ্য শৃঙ্খল মানে যেসব বস্তুগুলো মৃতদেহ থেকে পুষ্টি পদার্থকে অর্জন করে তাদেরকে মৃতজীবী খাদ্য শৃঙ্খল বলে।
যেমন কি দেখো মৃতদেহ, কোনো মৃতদেহের মধ্যে বিভিন্ন ফাঙ্গাস তৈরি হয়, ছত্রাক তৈরি হয় পচা জিনিসের উপর। তো সেই ছত্রাক দেখবে বাড়িতে ধরো পাউরুটি রাখলে তার মধ্যেও অনেক বর্ষাকালে অনেক সময় ছত্রাক পড়ে যায়, নষ্ট হয়ে যায় সেটা। খাবার রাখলে সেই খাবারের মধ্যে ছত্রাক পড়ে যায়, তাই না? তো এটাকে বলা হচ্ছে কি না, এই যে মৃতদেহ থেকে, সেটা মৃতদেহ হতে পারে বা খাবারের অবশিষ্ট অংশ হতে পারে, যেখান থেকে ছত্রাক উৎপন্ন হচ্ছে, এবং ছত্রাক, এই ছত্রাকগুলো পুষ্টি পদার্থ সংগ্রহ করছে কি থেকে, এই মৃত জীবদেহ থেকে বা ওই পচনশীল পদার্থ থেকে। এই ধরনের খাদ্য শৃঙ্খলকে মৃতজীবী খাদ্য শৃঙ্খল বলা হচ্ছে। এরপর হচ্ছে খাদ্য অভ্যাস অনুসারে সেটাকে, এখানে এই জায়গাটা মনে রাখবে, এই যে চারণভূমির খাদ্য শৃঙ্খল, তার অপর নামটা মনে রাখবে গ্রেজিং। গ্রেজিং খাদ্য শৃঙ্খল অনেক সময় ডাইরেক্ট দিয়ে দেয়, তখন স্টুডেন্টরা বুঝতে পারে না যে কি হবে। তো গ্রেজিং মানে হচ্ছে চারণভূমি, বা এটাকে তুমি তৃণভূমির খাদ্য শৃঙ্খলও বলতে পারো। তৃণভূমি মানে ঘাসে ভর্তি জমি, তাহলে সেখানে কি হবে, অবশ্যই ঘাস খায় সেরকম হার্বিভোরাস প্রাণী থাকবে, আর তাদেরকে অন্য প্রাণীরা শিকার করে খাবে। দেখো, যে খাদ্য শৃঙ্খলে উৎপাদন থেকে শুরু হচ্ছে এবং পর্যায়ক্রমে মাংসাশী প্রাণীতে শেষ হয়, যেমন এই যে একটা ঘাসের জমি তৃণভূমি, সেই ঘাসের জমিতে ধরো একটা ছাগল এসছে, ছাগলকে শেয়ালে খেলো, শেয়ালকে বাঘে খেলো, এরকম ভাবে। হ্যাঁ, এটা ওই একই শিকারী খাদ্য শৃঙ্খলের মতোই একই জিনিস। তো এটাকে গ্রেজিং খাদ্য শৃঙ্খল বা চারণভূমির খাদ্য শৃঙ্খল বলা হয়। নেক্সট দেখো, যেমন উদাহরণ হচ্ছে বিভিন্ন লতা গুল্ম ঘাস পাতা, তাদেরকে কে খায়, হরিণ। হরিণকে কে খাবে, বাঘে খাবে বা সিংহে খাবে। তো এটা হচ্ছে একদিক থেকে শিকারী খাদ্য শৃঙ্খল, আবার একদিক থেকে চারণভূমি খাদ্য শৃঙ্খল, দুটোর মধ্যে যেটা অপশনে থাকবে সেই বুঝে অ্যান্সার করবে। তারপর দেখো ডেট্রিটাস বা বিয়োজক খাদ্য শৃঙ্খল কাকে বলবো আমরা? ডেট্রিটাস বা বিয়োজক খাদ্য শৃঙ্খল, দেখো যে খাদ্য শৃঙ্খলে শক্তি প্রবাহ অনুখাদক বা বিয়োজক স্তর থেকে শুরু হচ্ছে। ডেট্রিটাস আর ডেট্রিভোরাস বললাম। ডেট্রিটাস হচ্ছে কারা, পচা জীবদেহটাকে ডেট্রিটাস বলা হয়, আর সেই পচা জীবদেহটা যারা খায় সেই সব প্রাণীদের ডেট্রিভোর বলা হয়। হ্যাঁ, দেখো এই ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল সেটা বড় কোনো প্রাণী থেকে শুরু হচ্ছে, যেমন ধরো বিশাল বড় একটা হাতি। হ্যাঁ, তো সেই হাতিটা ধরো মরে গেছে, তারপর সেই হাতির মৃতদেহ থেকে আস্তে আস্তে বিভিন্ন ছোট ছোট বিয়োজক লার্ভা ব্যাকটেরিয়া এদের দিকে যাচ্ছে, তো বড় প্রাণী থেকে ছোট প্রাণীর দিকে যাচ্ছে। যেমন কি ধরো পুকুরের ধারে একটা গাছ থেকে শুকনো পাতা পুকুরের জলের মধ্যে পড়লো, সেই পাতাটা আস্তে আস্তে পচতে থাকলো, সেই পচা পাতা থেকে বিভিন্ন কীটের লার্ভা তৈরি হবে, লার্ভাগুলোকে ছোট মাছে খাবে, ছোট মাছকে বড় মাছে খাবে। দেখো এই যে ছোট জিনিস থেকে, পচা জিনিস থেকে, হ্যাঁ, ডেট্রিটাস মানেই তো পচা জিনিস, তো সেই পচা জিনিস থেকে আস্তে আস্তে বড় প্রাণীতে গিয়ে শেষ হচ্ছে। তো সেটাকে আমরা ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল বা বিয়োজক খাদ্য শৃঙ্খল বলছি। ঠিক আছে, টোটাল আজকে খাদ্য শৃঙ্খলের শ্রেণীবিভাগ এতদূর পর্যন্ত করলাম। এবার বলো তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা? সমস্যা নেই স্যার, ঠিক আছে। আচ্ছা, বেশ। স্যার বলছি খাদ্যাভ্যাস অনুযায়ী তো খাদক শ্রেণীকে ভাগ করা যায়, আবার খাদ্য খাদক সম্পর্ক অনুযায়ী, হুম, আবার খাদ্যাভ্যাস অনুযায়ী ক ভাগে ভাগ করা যায়? খাদ্যাভ্যাস অনুযায়ী তিন ভাগে ভাগ করা যায়। একটা প্রথম হচ্ছে হার্বিভোরাস, যাদেরকে তৃণভোজী বলা হয়, মানে যারা ঘাস খায়। ঠিক আছে, দ্বিতীয়ত হচ্ছে কার্নিভোরাস, যাদেরকে আমরা মাংসাশী প্রাণী বলি, যেমন বাঘ সিংহ। আরেকটা হচ্ছে অমনিভোরাস, যেমন আমরা, যাদেরকে আমরা সর্বভূক বলি। ঠিক আছে, হার্বিভোরাস, কার্নিভোরাস, অমনিভোরাস, তিন ভাগে ভাগ করা যায়। আচ্ছা, তোমাদের একটা আচ্ছা, মানে 50 কি নম্বরের, খাচ্ছে তার ওপরে ওটা? হ্যাঁ বলো স্যার পিয়ালি, কি বলবে? খাদ্যটা একবার বলুন তো। একজন বলো, বুঝতে পারলাম না। খাদ্য জালটা খাদ্য একটু জালটা, বলে দেন। খাদ্য জাল হচ্ছে যখন একাধিক খাদ্য শৃঙ্খল একসাথে যুক্ত হয়ে যাবে, তার ফলে যে শক্তির প্রবাহ সৃষ্টি হয় সেটাকে খাদ্য জাল বলা হবে। একটা খাদ্য শৃঙ্খলকে খাদ্য শৃঙ্খল বলবো, একাধিক খাদ্য শৃঙ্খলকে একসাথে খাদ্য জাল বলবো, এইটুকুই পার্থক্য। আচ্ছা আচ্ছা, তোমাদের একটা সেট তৈরি রয়েছে, এটা তোমরা যদি বলো তাহলে আজকেই সেটটা দিতে পারি। 50 নম্বরের একটা 50খানা প্রশ্ন আছে এই চ্যাপ্টার থেকে। তো এবার বলো, আজকে করবে নাকি নেক্সট দিন টোটালটা শেষ করার পরে করবে? স্যার, এরপরে দিন নিয়ে নেবেন। স্যার স্যার টোটালটা টোটালটা শেষ হোক।
স্যার ভালো হতো। ঠিক আছে। আচ্ছা এক কাজ করি, আমি আজকে দিয়ে রাখছি, আমি এটাকে তোমাদের কাছ থেকে অ্যান্সারগুলো নেব নেক্সট দিন। ইভিএস আছে, মানে নেক্সট শনিবার রাত 10টার সময়, মানে ক্লাস শেষ হবে 9টা থেকে 10টা ক্লাস হবে, দেন তোমরা অ্যান্সারগুলো সাবমিট করবে। হ্যাঁ, কারণ এখন দিয়ে রাখছি, তোমরা বাড়িতে তোমাদের সময় মতো করে রেখো উত্তরগুলো, অনেকগুলো প্রশ্ন আছে তো সেই কারণে। তো আচ্ছা না থাক, তাহলে পরের দিনই দেবো, কারণ অনেকগুলো এই পিরামিডের জিনিসগুলো তো আমরা করতে পারবে না। বেশ ঠিক আছে, পরের দিনই দেবো তোমাদের এটা। ঠিক আছে, আর কোনো কারো সমস্যা থাকলে বলো। রিয়া বুঝতে পেরেছো? রিয়া, সুমন, আর কে কে আছে বলো, বোঝা গেছে? কোনো সমস্যা? বাপন আজকে চুপচাপ, কি ব্যাপার? বাপ্পা, মাসুমা, মাসুমা তো পুরনো, মাসুমা তো অসুবিধা হবে না কোনো। পাপিয়া, পাপিয়া বোঝা গেছে? প্রসেনজিৎ মণ্ডল, হ্যাঁ স্যার। রীতা মুখার্জি, সোমা, সুমন আচার্য, এরাই নতুন রয়েছে, বাদ বাকি সবাই পুরনো। ওকে ঠিক আছে, নেক্সট দিন আমরা ইকোলজি ইকোসিস্টেম কমপ্লিট করব এবং 50টা এমসিকিউ, 100টা এমসিকিউ করবে এটা থেকে। ঠিক আছে স্যার টেলিগ্রামে গ্রুপ করবো একটা। টেলিগ্রামে গ্রুপ আমি খুলে দিচ্ছি অ্যান্ড তোমাদের লিংক দিচ্ছি, সবাই জয়েন করো, ওখানে পিডিএফ গুলো দেবো, তাহলে ওটা সারা জীবন থেকে যাবে পিডিএফ। বেশ হ্যাঁ স্যার, দুটো থাক, টেলিগ্রামও থাক আবার হোয়াটসঅ্যাপও থাক। ঠিক আছে। আর সাকিব আমাকে চেয়েছিলাম, আমি ভুলে গেছিলাম, সাকিব সিডিপি নোটসগুলো তোমাকে আমি দিয়ে দিচ্ছি, ওটা তুমি একটু মার্চ করে দিও সাকিব, মানে টোটাল ওই 40-42টা পিডিএফকে একসাথে করে দিও। ঠিক আছে, চলো তাহলে গুড নাইট, শেষ করছি এখানে, নেক্সট দিন দেখা হচ্ছে। ওকে স্যার।